যে আপনি যদি আরো পিছিয়ে চলে যান, 2008 সালে যখন আপনার জেএমবির যে কিং পিন ছিল, যে প্রধান আব্দুর রহমান, এই আব্দুর রহমান কিন্তু আপনার মির্জা আজম, যে এই আওয়ামী লীগের হুইপ, এর কিন্তু বোন জামাই, দুলাভাই, আপন দুলাভাই। এবং আব্দুর রহমানের জামাই সানি কিন্তু তার ভাগ্নি জামাই। এই আব্দুর রহমান, সানি, বাংলা ভাই, মোহাম্মদুল্লাহ এবং আরো একজনের নাম আমার মনে পড়ছে না, 5 জনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়, কেয়ারটেকার গভর্নমেন্টই দেয়। এবং এই ফাঁসি, এই আব্দুর রহমানকে ধরা, এই সানিকে ধরা, ধরা, এই প্রতিটা কিন্তু গুলজার স্যারের করা। এবং পরবর্তীতে আমরাও কিন্তু এর ভিতরে ইনভলভ হয়ে পড়ি অসংখ্য। আমি প্রায় 100-র উপরে জেএমবি কিন্তু আমি রাজশাহীতে থাকা অবস্থায়, এবং ওদের 100-র উপরে জেএমবি কে কিন্তু আমি অ্যারেস্ট করি, এবং এই আব্দুর রহমানের সব ফলোয়ার ছিল এরা। তো এই আব্দুর রহমান, এই 5 জনকে যেদিনকে ফাঁসি দেওয়া হয়, যে রাত্রে, এই পুরো জিনিসটা কিন্তু গোপন রাখা হয়, সারা দেশের কেউ কিন্তু জানতো না। 4 জন ব্যক্তি জানতো। একজন জানতে হচ্ছে তৎকালীন উপদেষ্টা মেজর জেনারেল মতিন, যে হোম উপদেষ্টা ছিলেন। জেলার জানতেন, মানে আইজি প্রিজন জানতেন। আর জানতেন হচ্ছে আপনার ডাইরেক্টর অফ কর্নেল সাকলাইন। আর আমি সিও, আপনার তখন র্যাব পাই, তখন আমি ঢাকায় আসিনি, আমি জানতাম। কারণ এই ডেড বডি গুলো ম্যাক্সিমাম আমার এলাকায় পাঠানো হয়। কয়েকটাকে আমাকে আদেশ দেওয়া হয় যে রাত্রি 3টা থেকে 3:30টার ভিতরে এদের কবর দিতে হবে, যাতে কোনো সিন ক্রিয়েট করতে না পারে কেউ। তো আমি পরবর্তী হিসেবে করে দেখলাম যে এই যে আমার পোস্টিং করা, এই যে সাকলাইনের পোস্টিং করা এবং কর্নেল গুলজারের পোস্টিং করা, এই যে বিডিআর এ, এবং পরবর্তীতে এই যে এই হত্যাটা আপনার এই অফিসারগুলোকে করা। এবং আমি আপনাকে আরো আসবো, এই রাত্রেবেলা যে ঘটনাটা ঘটছে, এখানে মির্জা আজমের একটা ভূমিকা আছে রাত্রেবেলায়, ওটা আমি আপনাকে পরবর্তীতে আসছি, কারণ এর আগে আরো অনেক কিছু ঘটেছে, সেটা বলে আমি আসবো। তো এগুলো কিন্তু একটা কিন্তু যোগসাজশ, এটা আমাদের সুযোগ হয় না এই গত 15 বছরে কথা বলার। কারণ আমি তো সবসময় আমার মোবাইল ট্র্যাক হতো, আমাকে আপনার ডিএমআই অফিসে অসংখ্যবার ডেকে পাঠানো হয়, আপনার ডিজিএফআই অফিসে আমাকে ডেকে পাঠানো হতো, মাঝে মাঝে আমার কল রেকর্ড করা হতো যে আমি নাকি সরকার বিরোধী কাজ করছি, এবং আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়, আমাকে অ্যাটাচ করা হবে, আমাকে আপনার কোর্ট মার্শাল করা হবে। তো এই বিভিন্ন ভাবে, তো আমি আমি কখনো থেমে যাই নাই, আমি কখনোই থেমে যাই নাই। তো এই যে যে জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু একটা কানেক্টেড ইভেন্ট। এরপরে দেখেন, আমরা যখন সকাল আমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি, সকাল যখন প্রায় 11:15 থেকে 11:30, এর ভিতরে কিন্তু অনেক অফিসারকে মেরে ফেলেছে, আমরা যেটা জানতে পারছি। তো হঠাৎ করে আমি দেখলাম আমার পিছনে এসে একজন আমার পিছন থেকে আমার বুলেট প্রুফ জ্যাকেট পরা, আমি করে আমার পিছন থেকে একজন টান দিল। আমি ঘুরে দেখলাম যে ওখানে মেজর ওয়াকার তখন 17 বেঙ্গলের টয়েছে, উনি 13 রং করছেন, আমরা মিলিটারি একাডেমিতে ওনাকে 1 বছর পেয়েছি। মেজর ওয়াকার বর্তমানে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি সে মেজর ওয়াকার। এবং স্যার এমনি ব্যক্তি হিসাবে অত্যন্ত ভদ্র প্রকৃতির, এবং আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সব সময়, এখনো আছে। তো স্যার দেখি, আমি ঘুরে দাঁড়াই, আমি স্যারের দিকে অনেকটা বিস্ময়ের চোখে দেখলাম। স্যার আপনাকে কে পাঠালো? বলো আমি তো তোমার যে আর্মি আসছে, যে 45 ব্রিগেড থেকে তোমার ব্রিগেডিয়ার হাকিম আমাকে বললো যে তোমার সাথে যোগাযোগ করতে, তো এই জন্য আমি তোমার এখানে চলে আসছি। তখন গুলি আসতেছে সামনে থেকে প্রচুর, আমি দেখলাম একটা ছোট বাচ্চা গুলি লেগে পড়ে গেল আমার থেকে সামনে 30 থেকে 40 গজ সামনে। আমরা তখন একটা স্যারকে আমি একটু টান দিয়ে, একটা জোড়া পাইলন ছিল স্কিলের, আপনার ওইখানে দাঁড় করালাম, বললাম স্যার আপনি আমার সাইডে দাঁড়ান, এখানে কিন্তু গুলি আসছে, যে কোনো সময় করতে পারে। আমরা স্যার আপনার সাথে কতজন আসছে? বলে যে আমি প্রায় 1 কোম্পানি আমার ট্রুপস আছে। তো ওনার কিন্তু হেভি কোনো ওয়েপন দেখলাম না, সব লাইট ওয়েপন, আপনার এই এসএমজি আর রাইফেল এগুলো নিয়ে দেখলাম তার সঙ্গে। তার মানে স্যার এখানে দাঁড়িয়ে কিছু করা যাবে না, আপনারা অলরেডি লেট, আমাদেরকে যদি আপনি কিছু দেখবে, তুমি আমাকে দেখো পজিশন গুলো, তারপরে আমি দেখি, আমাকে যদি আদেশ দেয় তাহলে আমি ভিতরে প্রবেশের চেষ্টা করবো। তার মানে থেকে আপনাকে আদেশ দেয়নি? বলছে না, আমাকেও বলছে তুমি যাও এখানে, তোমাকে বলা হবে তুমি কি করবে, কিন্তু আমাকে ভিতরে ঢোকার কিংবা এদিকে গেট দখলের কোনো আদেশ এ ধরনের কিছু দেয়নি। তার মধ্যে স্যার এখন ফায়ার আসতেছে, এই যে আপনার দেখেন লাইন অফ ফায়ারটা স্ট্রেট, এখানে কিন্তু রাস্তার উপরে প্রচন্ড গুলি জ্বলতেছে। আমরা দেখেন ওই পারে যে জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল যদি উপরে উঠতে পারি, তাহলে আমরা কিছু ওদের ওয়েপন পজিশন দেখতে পাবো। তো উনি বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিভাবে নিবা? আমি বলে স্যার আপনি একটু কষ্ট করতে হবে আমার সঙ্গে, আমরা এখান থেকে জাম্প করে কয়েকটা রোল করবো,
রোল করে আমরা রাস্তার ওই পারে চলে যাব, তাহলে হয়তো আমরা বুলেটটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ ওরা ওই 4 নম্বর গেটের আপনার গেটের উপরে দোতলা একটা ইয়ে আছে, ওইখান থেকে তারা ফায়ারটা করতেছিল। তো উনি আমার সঙ্গে খুব দ্রুততার সাথে রাস্তাটা ক্রস করলেন, আমরা ওই পারে চলে গেলাম। আমার সঙ্গে আমার যে 5-6 জন ছিল ওরা গেল, আমি ওনারও আর 5-7 জন সাথে ছিল, আর পিছনে বাকিরা ছিল। আমি ওখান থেকে যে দ্রুত জাপান ফ্রেন্ডশিপ হসপিটালে যেদিকে লিফট বন্ধ, আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম ছাদের উপরে। উঠে ওখান থেকে তাকে পজিশন গুলো দেখালাম, আমার এসপি শহীদ আগে থেকে ছিল ওখানে। তো 12ই ফেব্রুয়ারি কর্নেল গুলজারকে আমরা ফেয়ারওয়েল দেওয়া হলো, এবং আমাকে বলা হলো যে তোমার ওখানে একজন লেফটেন্যান্ট কর্নেল রিপ্লেসমেন্ট যাবে, এবং একদিন পরেই আপনার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনকে পোস্টিং দেওয়া হলো 17 লং কোর্সে। উনি পরবর্তীতে মেজর জেনারেল হন, এবং MS2 প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ছিলেন, এবং এই কয়েক মাস আগে উনি রিটায়ার করেছেন। উনি আমাকে রিপ্লেস করেন এই বিটার কার্নেজের পরে। উনি জয়েন করার আগে 15-16 ফেব্রুয়ারিতে উনি জয়েন করেন আমার ব্যাটালিয়ানে, কিন্তু হ্যান্ড ওভার করার আগে বিটার কার্নেজটা ঘটে যায়। আর কর্নেল সাকলাইনকেও তখন ওখানে রিপ্লেসমেন্ট দিতে পারছিল না বলে তাকে পাঠানো হলো না, কিন্তু আমাদের দুজনকে কিন্তু তারা চেষ্টা করতেছিল এই 25শে ফেব্রুয়ারি আগে পাঠিয়ে দেওয়া। আর সাথে আমার হঠাৎ কি মনে হলো, আমি 19শে ফেব্রুয়ারি এই যে বিজিবি জেনারেল শাকিল আমার আমি যেমন আমজামাদের অধিনায়ক ছিলাম, আমি যেমন শাকিলও আমার অধিনায়ক ছিলেন 1990-91 সালে আপনার সৈয়দপুর ক্যান্টনমেন্টে 9th ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। উনি তখন লেফটেন্যান্ট কর্নেল শাকিল। উনি অত্যন্ত প্রফেশনাল, আমার দেখা ওয়ান অফ দি বেস্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি, এবং ওয়ান অফ দি বেস্ট জেনারেল, এবং ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উঁচু মনোবলের এবং সাহসী। তো আমি ছিলাম ওনার অ্যাডজুটেন্ট, 9th ফিল্ড রেজিমেন্টের উনি প্রথম অধিনায়ক, আমি প্রথম অ্যাডজুটেন্ট। আমাকে ভীষণ স্নেহ করতেন, এবং আমরা তখন সৈয়দপুর ক্যান্টনমেন্টে থাকি। তো আমি 19শে ফেব্রুয়ারি তো ফোন দিলাম সকালে, তো ওনার পিএস ধরলো, তাই বললাম যে তুমি ডিজিকে বলো আমি স্যারের সাথে দেখা করতে চাই। তো কিছুক্ষণ আধা ঘন্টার ভিতরে পিএস ফোন করে বললো যে পিএস না ওনার এডিসি বলে, স্যার আপনি ডিজি আপনাকে আসতে বলছে, আপনি 11টার দিকে আসবেন। তো আমি গেলাম 19শে ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। আমার সঙ্গে প্রায় 20-25 মিনিট উনি দুজন মিলে ওনার অফিসে বসে অনেক গল্প করলাম, অনেক আমাদের অতীতের স্মৃতি নিয়ে কথা বললাম, সৈয়দপুর ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় নিয়ে। তো কথা শেষে উনি বলে, তুমি তো পোস্টিং তুমি জয়েন করে ফেলো, এসে প্যারেড দেখো 25-26-এ, তারপর তোমাকে কোন একটা ব্যাটালিয়নে পাঠিয়ে দেবো। তো আমি বললাম যে স্যার আমি মার্চের 1 তারিখে জয়েন করি স্যার, আমার কেন যেন ইচ্ছা হচ্ছে না জয়েন করতে। এই প্যারেডের ভিতরে স্যার এসে বসে কি প্যারেড দেখবো, সেই প্যারেড আমি আগেও দেখেছি স্যার, গত বছর দেখেছি প্যারেড। তো উনি আর খুব বেশি না করলেন না, উনি বললেন ঠিক আছে তুমি 1 তারিখে জয়েন করো। আমি যখন বের হয়ে চলে আসছি, ওই সময় আমার সঙ্গে দেখা হলো মেজর খালিদ, ওনার G2 কড, ওনার এডিসি ক্যাপ্টেন হায়দার, মেজর হুমায়ুন, কর্নেল এরশাদ, কর্নেল মশিউর, তারপরে আপনার ওখানে আরো 5-7 জন অফিসারের সঙ্গে দেখা হলো। তাদের প্রত্যেককে হত্যা করা হয় পরবর্তীতে, এই 25 তারিখ আর 26 তারিখে প্রত্যেককে হত্যা করা হয়। আমি যখন গাড়ি নিয়ে ফেরত আসছি, আমার বন্ধু কর্নেল সাজ্জাদ সঙ্গে দেখা হয়। ও আমাকে বললো যে তুই প্যারেড 25 তারিখে তোর দরবার হয়ে গেলে আমার কাছে আসিস, তোকে আমি ইউনিফর্মে কাপড় দেবো, তুই ইউনিফর্ম বানাবি। আমার ঠিক আছে, আমি তোর দুপুরের দিকে আসবো। তো 25 তারিখে আমার যাওয়ারও কথা এখানে। তা আমি যখন বেরো আসতেছি, কর্নেল গুলজার আমাকে ফোন দিল, এটা 19শে ফেব্রুয়ারি, বলে জামান কই তুই নাকি তুই তো বিজিবিতে জয়েন করবি না বিডিআর এ? তা বলো স্যার করবো। বলে তুই শ্রীমঙ্গলে আয়, এখানে আমার একটা ব্যাটালিয়ন খালি আছে, মাই সিও, কারণ উনি সিলেটের সেক্টর কমান্ডার। তা বললো স্যার আমি চলে আসবো খুব দ্রুত মার্চের 1 তারিখে। এটা আমি কেন বললাম, এই যে আমাদের যে পোস্টিংটা, এই যে রেড মার্ক করে কোথাও থেকে একটা মেসেজ, এই যে এগুলো আসা, এগুলো কিন্তু পরবর্তীতে আমরা হিসাব করে আমি দেখেছি, দেখালে কিছুক্ষণের ভিতরে দেখলাম র‍্যাব ফোর্সের সিও কর্নেল মিজান আসলো এখানে। যদিও পরে ওনাকে আমি খুঁজে পাই না, ওনাকে নাকি বলা হয়েছিল আমাকে হেল্প করার জন্য, কিন্তু উনি ওই যে চলে গেলেন কিছুক্ষণ গুলি শব্দ শুনে, আমি আর পরবর্তী এই 32-34 ঘন্টা তারা খুঁজে পাই না। তো যাই হোক, আমি ওখানে মেজর ওয়াকারকে সব দেখালাম, এর ভিতরে ওদিক থেকে আমাদের উদ্দেশ্যে গুলি করলো। আমাদের জাস্ট সামনে একটা ছোট্ট একটা ব্লকেট ছিল, ওখানে এসে বেশ আপনার 20-25 রাউন্ড গুলি এসে লাগলো, পরপর ব্রাশ ফায়ার এসে লাগলো। আমি স্যারকে বললাম স্যার একটু সরে আসেন, উনি একটু সরে আসলো। তারপর ওনাকে নিয়ে আমি বললাম যে আপনারা নিচে চলেন, এখান থেকে যা দেখা হয়েছে আপনি যদি ভেতরে ঢুকতে চান আমরা আপনাকে হেল্প করবো, চলেন একসাথে আমরা করি। নিচে নেমে আমরা ওইখানে একটা প্রাচীর, আপনার জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল উল্টা দিকে একটা প্রাচীরের মতো, ওইখানে যে আমরা খুব দ্রুত যে অবস্থান নিলাম।